নদীর তীরে। দেখো হরপ্পা বা সিন্ধু সভ্যতা শুনলেই আমরা এক চান্সেই বলবো যে এটা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে। এটা কিন্তু নয়। রাভি বা ইরাবতী নদীর তীরে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে। মহেঞ্জোদারোটাকে যদি আমরা কেন্দ্রস্থল হিসেবে ধরি, সেই মহেঞ্জোদারোটা কিন্তু সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। এই সিন্ধু নামের পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। আমরা দেখলাম যে সিন্ধু নদের তীরে গড়ে উঠছে বলে এটি সিন্ধু সভ্যতা। এটা পরবর্তী ক্ষেত্রে এই সিন্ধুটা আবার নাম পরিচিতি পাচ্ছে হরপ্পা সভ্যতা হিসেবে নাম পরিবর্তন করছে একই। কিন্তু এই হরপ্পা সভ্যতা আবার নামকরণ হয়ে যাচ্ছে কেন, তার বিস্তারিত আমরা জেনেছি। কি দেখেছিলাম যে হরপ্পা একটা প্রত্নক্ষেত্র, সেই জায়গার একটা গুরুত্বপূর্ণ প্রত্নস্থল ছিল হরপ্পা। এবারে সিন্ধু সভ্যতার যা যা প্রত্নস্থল পাওয়া গেছে তার মধ্যে হরপ্পাতে এমন কিছু পাওয়া গেছিল যেটা সমগ্র জায়গাতে, সামগ্রিক এলাকাতে একটা মিল পাওয়া গেছে। যেমন ধরো যদি আমি বলি সুতকাজেন্দরে যেটা পাওয়া যাচ্ছে, যদি বলি চানহুদারোতে যেটা পাওয়া যাচ্ছে, যদি বলি মহেঞ্জোদারোতে যেটা পাওয়া যাচ্ছে, একই জিনিস কিন্তু হরপ্পাতে পাওয়া যাচ্ছে। মানে সর্বসমন্বয়ের একটা মাধ্যম ছিল হরপ্পা, তাই এটা পরবর্তীকালে হরপ্পা হিসেবেই পরিচিতিটা পাচ্ছে। একটা কারণ। দ্বিতীয় কারণ কি বলেছিলাম, যে এই হরপ্পা অঞ্চলটাই সিন্ধু সভ্যতাতে প্রথম আবিষ্কার হয়েছিল, এটা একটা কারণ। এবং সব থেকে জনপ্রিয় এলাকা হিসেবে এই হরপ্পাটাই পরিগণিত ছিল বা একটা পরিচিতি পেয়েছিল। তাই স্বাভাবিকভাবেই সিন্ধু সভ্যতার অপর নাম হিসেবে আমরা হরপ্পা সভ্যতা পেয়েছিলাম। এই হরপ্পা কথার অর্থ কি না, হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। পশুপতি সেইখানকার ঈশ্বর ছিলেন বা কি বলে তাদের দেবতা ছিলেন, সেই পশুপতি শিব। তার সম্পর্কেও আমরা গত ক্লাসে জেনেছি। এবার এই হরপ্পার প্রত্নস্থলগুলো সম্পর্কে আমরা একে একে জানবো। দেখো এখানে প্রত্যেকটা জায়গায় একটু স্লাইডিং এর গন্ডগোল হয়েছে। হরপ্পা সভ্যতা বলে স্লাইড গুলা হয়ে গেছে, এগুলা কিন্তু সভ্যতাগুলাকে কাট করে দেবে। এটা কোনো কারণে কপি পেস্ট হতে গিয়ে হয়ে গেছে। এই যে হরপ্পা যে অঞ্চলটা, সিন্ধু সভ্যতার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল হচ্ছে হরপ্পা। এই সভ্যতা কথাগুলাকে কাট করবে, এগুলা লাগবে না। এর হরপ্পার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে হরপ্পা। এর আবিষ্কারক আমরা কি জেনেছিলাম, যে দয়ারাম সাহানি, সাল 1921। এটা আমরা জেনেছি যে দয়ারাম সাহানির হাত ধরে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হচ্ছে 1921 সালে। অবস্থানটা কি না, পাঞ্জাবের রাভি বা ইরাবতী নদীর তীরে। পাঞ্জাবের রাভি বা ইরাবতী নদীর তীরে এর অবস্থান। কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি না, তার প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো আমরা জানবো। প্রত্নতাত্ত্বিক, তয়ে বয়ে হস্যই ক, একটু বানানগুলো ঠিক করে নেবে। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো আমরা জানবো। দেখো আমি একটু ঘটনাটাকে বলি যে এই যে হরপ্পার কেন্দ্রস্থল যেটা দয়ারাম সাহানি, এটা মনে রাখার একটা কৌশল বলছি। দেখো মহেঞ্জোদারো আমরা যদি একইভাবে এক্ষুনি পরের স্লাইডেই আমরা আসবো হয়তো, যে মহেঞ্জোদারো একটা তার বাক্যগত এটা দেখো বড়, অনেক বড় বানান, মহেঞ্জো দারো যা লিখতে পারি আমরা, অনেক বইতে অনেক রকম থাকে। মহেঞ্জোদারো যে যেরকম উচ্চারণ করে, আমরা বেসিক্যালি ধরে নেবো মহেঞ্জোদারো। এখানে দেখো হরপ্পা ছোট কথাটা, আর দয়ারাম জাস্ট 4টা কথা। মহেঞ্জোদারোতে দেখো রাখাল দাস, এও বড়, একেবারে ছোট বাচ্চার মতো মনে রাখো। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, এ ছোট, এর নাম ছোট, তাহলে গুলাবে না কখনো। কখনো এই যে অনেক সময় কি হয়, হরপ্পাটা রাখাল দাস নাকি দয়ারাম, অনেক সময় হয় না। এবার এই হরপ্পাতে দেখো দয়ারাম ছোট ছোট, মহেঞ্জোদারো একটা বড় ওয়ার্ড, রাখাল দাস একটা বড় ওয়ার্ড। আমরা খুব সহজেই এটাকে কিন্তু মনে রাখতে পারবো। ছোট ওয়ার্ডের ছোট সাল 1921, আর মহেঞ্জোদারো বড় ওয়ার্ড, বড় তার আবিষ্কারকের নাম, বড় সাল, একটু বেশি সাল, বড় সাল বলতে একটু বেশি সাল। তাহলে মনে রাখার কৌশল নিশ্চয়ই বুঝতে পারছো যে হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি 1921 সাল, মহেঞ্জোদারো রাখাল দাস ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় 1922 সাল। যেটি আমরা জানছি পাঞ্জাবের রাভি বা ইরাবতী নদীর তীরে। ঠিক আছে, এটা কিন্তু ভুল করা যাবে না। রাভি বা ইরাবতী হচ্ছে হরপ্পা।
সিন্ধু সভ্যতা দেখেই কিন্তু সিন্ধু নদী এটা মাথার থেকে সরিয়ে দিতে হবে। সিন্ধু মানেই সিন্ধু নদী নয়, সিন্ধু মানেই রাভি ইরাবতী, মহেঞ্জোদারো মানে হচ্ছে সিন্ধু নদী। ক্লিয়ার? আচ্ছা, এর কয়েকটা প্রত্নতাত্ত্বিক উপাদান কি না, 6টি শস্যাগার। আমরা ইতিমধ্যেই জেনেছি হরপ্পা সভ্যতা একটি নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। কৃষি, ব্যবসা, বাণিজ্য সমস্ত দিক দিয়ে হরপ্পা সভ্যতার মানুষ যথেষ্ট পারদর্শী ছিলেন এবং তারা এখানে শস্যাগার নির্মাণ করেছিলেন। গতদিনে আমরা দেখেছি সেই শস্যাগারের আকার আয়তন কিরকম ছিল, তার একটা পুঙ্খানুপুঙ্খ আমরা তথ্য দিয়েছি। প্রত্নতাত্ত্বিক উপাদানে আর কি কি পাওয়া গেছে, কুমারী দেবী, কুমারী দেবী মানে যেটা আজকের দিনের কুমারী পূজা হয় দেখেছো, সেরকম কুমারী দেবীর প্রচলন সেই সময় ছিল। অন্য গ্রহের মানুষের কবর, অন্য গ্রহের মানুষের কবর, এই কথাটার অর্থ কি, যে অন্য জায়গার বিভিন্ন স্থানের একটা মানুষের কবর এখানে পাওয়া গেছে। তলোয়ার পাথরের লিঙ্গ বা জনি, এটা তলোয়ার পাথর, এটা হবে এই তলোয়ার পাথর, পাথরের তলোয়ার এই টাইপের লেখা যেতে পারে এটাকে। লিঙ্গ ও জনির এখানে প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গেছে। মাটির মূর্তি বা মাতৃমূর্তিকা, স্পেলিং গুলো অনেকটাই ভুল আছে, একটু দেখবে, যে মাটির মাতৃমূর্তিকা, এই সময় মাতৃতান্ত্রিক সমাজ ছিল আমরা জানি, সেই মাতৃমূর্তির অনেক পাওয়া গেছে। ভ্যানিটি বক্স যারা আমরা মেয়েরা ব্যবহার করে থাকে এখনো আজকালকার দিনে, এই ভ্যানিটি বক্সের খোঁজ পাওয়া গেছে। তামার আয়না, যেটা আমরা প্রত্যেকেই মিরর ব্যবহার করে থাকি, সেটা তামা দিয়ে তৈরি হতো এই হরপ্পা সভ্যতাতে বা হরপ্পা প্রত্নস্থলটাতে এটা পাওয়া গেছে। কাঠের কফিন, কফিন অর্থে আমরা যারা ইসলাম খ্রিস্টান ধর্মের তারা জানি যে ওই কফিন দেওয়া হতো কবরস্থ করার সময়, ওই কফিন। ব্রোঞ্জের নারী মূর্তি, সূক্ষ্ম পরিমাণ বাটখারা, চীনা মাটির রুদ্রাক্ষ, দ্বিতীয় বৃহত্তম শিলমোহর। দ্বিতীয় বৃহত্তম শিলমোহর কি না, হরপ্পা যে কেন্দ্রস্থলটা সেখানে দ্বিতীয় সব থেকে বড় একটা শিলমোহর পাওয়া গেছে। এর আগের শিলমোহরের খোঁজ কিন্তু কে দিয়েছিলেন না, আমরা জানি 1875 সালে আলেকজান্ডার কানিংহাম, তিনি সেই শিলমোহর দিয়েই আর কিছু এগোতে পারেননি এই সভ্যতা সম্পর্কে। পরবর্তী ক্ষেত্রে যখন বাঙালিয়ানার একটা অনুপ্রবেশ এখানে ঢুকছে, যেরকম দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এরা কিন্তু এর নিত্য নৈমিত্তিক একটা খোঁজ করে দেখাচ্ছেন। তাহলে আমরা কি কি জানলাম, 6টি শস্যাগার, কুমারী দেবী, অন্য গ্রহের মানুষের কবর, পাথরের তলোয়ার, তোমার মাটির মাতৃমূর্তি, ভ্যানিটি বক্স, তামার আয়না, কাঠের কফিন, হ্যাঁ, বাটখারা, তারপরে আমরা যদি বলি রুদ্রাক্ষ এবং দ্বিতীয় বৃহত্তম শিলমোহর। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো কিন্তু প্রশ্ন পেয়ে যাব, তার আবিষ্কারক, তার সাল, তার অবস্থান এবং কয়েকটি প্রত্নতাত্ত্বিক উপাদান। এগুলো থেকে প্রশ্ন কিরকম দেবে, যেমন ধরো সিন্ধু সভ্যতাতে ভ্যানিটি বক্সের নিদর্শন পাওয়া যায়, স্লেস হাইফেন দিয়ে দিল, হাইফেন দিয়ে তোমাকে অপশন দিয়ে দিবে হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, চানহুদারো, ধরো 4টে অপশন দিয়ে দিয়েছে, তাহলে আমরা নির্দ্বিধায় করতে পারবো হরপ্পায়। এই টাইপের কিন্তু এখান থেকে প্রশ্ন দেয়, তাই এই প্রত্নতাত্ত্বিক এভিডেন্স গুলাকে আমাদেরকে খাতায় নোট ডাউন করে রাখতে হবে। নেক্সট এতে যাই, মহেঞ্জোদারো, এই সভ্যতা কথাগুলাকে কাট করতে হবে, এগুলা প্রত্যেকটাতেই এই ভুলটা আছে। এবার এই মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ, এই মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এর আবিষ্কারককে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আমি ইতিমধ্যেই বললাম। এর অবস্থানটা দেখো সিন্ধু নদের তীরে লারাকানা জেলায়। এবার বুঝতে পারছো যে এটা কিন্তু সিন্ধু নদ। আর এখানে কি কি প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গেছে, দেখো এখানে পাওয়া গেছে বৃহত্তম শস্যাগার, বড় শস্যাগার। হরপ্পাতে কিন্তু শস্যাগার পাওয়া গেল, কিন্তু বড় শস্যাগার আমরা বলিনি। মহেঞ্জোদারো ক্ষেত্রটাতে বড় শস্যাগারের নিদর্শনটা পাওয়া গেছে। তাহলে এমনি যদি বেসিক প্রশ্ন আমাদেরকে দেয় শস্যাগার কোথায় পাওয়া যায়, তাহলে আমরা হরপ্পাতে লিখবো। আর যদি স্নানাগারের অপশন দেয় তাহলে কিন্তু আমরা লিখবো মহেঞ্জোদারো। ঠিক আছে, তাহলে বৃহত্তম শস্যাগার এবং বৃহত্তম স্নানাগারের খোঁজ পাওয়া যাচ্ছে মহেঞ্জোদারো নামক জায়গাটাতে। এবং পশুপতি মহাদেব, পশুপতি শিব যেটাকে আমরা বলি, আচ্ছা, সমাবেশ কক্ষ অর্থে সেখানে বিভিন্ন সমাবেশ হতো, তার যে একটা
কক্ষ ছিল, যেগুলাকে আমরা সভা সমিতি হিসেবে পরবর্তীকালে বৈদিক যুগে জেনেছি। ঠিক একইভাবে সমাবেশ কক্ষ সেখানে ছিল, রেখা চিত্রমালা, বিভিন্ন চিত্রের একটা এই ভাস্কর্য ঐতিহ্যকে তুলে ধরানো হতো বা তুলে রাখা হতো একটা চিত্রের মাধ্যমে। ব্রোঞ্জের নর্তকী, নর্তকী নৃত্য নিশ্চয়ই জানো। নর্তকী নৃত্য প্রাচীন যুগের একটা রাজাদের মানে কি বলবো, একটা অভ্যাস ছিল, একটা মানে কি বলবো ট্রেন্ড বা একটা ফ্যাশন ছিল। রাজারা বসতো এবং চারিদিকে বাজনা বাজতো এবং সেখানে বাইরা নাচ করতো। সেই নর্তকী মূর্তির একটা প্রতিকৃতি ব্রোঞ্জের ওখানে কিন্তু পাওয়া গেছে। কোথায় না, মহেঞ্জোদারো নামক এতে। জোড়া সমাধি, জোড়া সমাধি, জোড়া সমাধি মানে কাছাকাছি দুটো সমাধি পাওয়া গেছে এই মহেঞ্জোদারোতে। মাতৃমূর্তি এখানেও পাওয়া যাচ্ছে, কারণ আমরা জানি এটা মাতৃতান্ত্রিক সভ্যতা। সেই সময়ে মেয়েদের একটা যথেষ্ট প্রভাব ওই সমাজ ব্যবস্থায় ছিল। কিন্তু যখন আমরা দেখব এর পরের ক্লাসেই, যখনই আমরা বই দিকে যাব, তখন দেখব যে মেয়েরা সমাজে বঞ্চিত হতে শুরু করছে। তার একটা বেসিক কারণ আমি গত ক্লাসে বলেছিলাম, যে যখন কৃষি পদ্ধতিটা একেবারে খুব ক্লিয়ারলি হচ্ছে, খুব শক্তপোক্ত ভাবে হচ্ছে, খুব জোরালো ভাবে হচ্ছে, তখন কিন্তু ওই মেয়েরা বাহু বলে ক্ষমতা বলে পিছিয়ে যাচ্ছে, আর পুরুষরা এই ক্ষমতা বলে এগিয়ে আসছে। তাই সেই যে পুরুষতান্ত্রিক সমাজ শুরু হয়েছে, আজও আমার মনে হয় না যে পুরুষতান্ত্রিক সমাজের কোনো ক্ষয় হয়েছে। পুরুষতান্ত্রিক সমাজ আজও হয়তোবা রয়ে গেছে সাংবিধানিক ভাবে, খাতায় কলমে। যতই আমরা নারী পুরুষ উভয়ে সমান হয়ে থাকি না কেন, কোনো কোনো ক্ষেত্রে আমরা এখনো দেখতে পাই যেটা পুরুষদের প্রভাব সমাজে এখনো রয়েছে। এটা মোটেও হওয়া উচিত নয়, তবু হয়ে আসছে এখনো। সোনার অলংকার, লাল বেলে পাথরের পুরুষ মূর্তি, ব্লেড জাতীয় বস্ত্র। তাহলে এখানে আমাদের যেটা মেনলি জানতে হবে সেটা হচ্ছে এই স্নানাগারটা, এই স্নানাগারটা। এবং যদি আমরা বলি স্বস্তিকা চিহ্নের ব্যবহার এই মহেঞ্জোদারোতে আসছে, এবং সূর্যের যে প্রতীক স্বস্তিকা চিহ্ন, সেই সূর্যের প্রতীকে স্বস্তিকা চিহ্নের ব্যবহার এখানে আসছে মহেঞ্জোদারোতে, আমরা জানবো বা বলতে পারি। এবং স্নানাগারের প্রচলনটা এখানে আসছে, এবং এটি সিন্ধু নদের তীরে। ঠিক আছে, তাহলে আমরা মহেঞ্জোদারো সম্পর্কে কি কি জানলাম? এর আবিষ্কারক জানলাম, এর সাল জানলাম, এর কোন জায়গায় অবস্থান, কোন নদীর তীরে অবস্থান করছে জানলাম, কয়েকটা প্রত্নতাত্ত্বিক এভিডেন্স জানলাম। এবারে চানহুদারো বা চানহুদ্র, এই চানহুদারো বা চানহুদ্র জায়গাটা, এটির আবিষ্কারক হচ্ছেন ননীগোপাল মজুমদার। ননীগোপাল মজুমদার, এগুলো খুব প্রশ্ন দেয় যে চানহুদারো নামক প্রত্নক্ষেত্রটির তোমার কি বলে আবিষ্কারক কে? ননীগোপাল মজুমদার। সাল কত? 1931, 1931 সালে এটি আবিষ্কার হচ্ছে। এর অবস্থান হচ্ছে সিন্ধু নদীর তীরে, সরকন্দ অঞ্চল, সরকন্দ সিন্ধু নদীর তীরে। এটা মনে রাখার একটা কৌশল দেখো, চানহুদারো, এই চান করার পরে আমরা কিন্তু মেয়েরা বেসিক্যালি বিভিন্ন অলংকার, লিপস্টিক, মানে কসমেটিক্স জাতীয় যে সমস্ত কিছু, ওগুলা কিন্তু ব্যবহার করে থাকে, মেয়েরা ব্যবহার করে থাকে। এই যে চান করার পরে লিপস্টিক, এটা মনে রাখতে পারবে তোমরা পরিষ্কার ভাবে। বিভিন্ন ধরনের এই আরো কসমেটিক্স, বিভিন্ন নাম আছে, আমি লিপস্টিকটাকে উদাহরণ হিসেবে দিলাম। আরো বহু কসমেটিক্স এর উদাহরণ যদি তোমাকে দেয় পরীক্ষাতে যে এটা কোথায় পাওয়া গেছে, তোমরা নির্দ্বিধাতেই চানহুদারো বলে জায়গাটা লিখতে পারবে। চান করার পরে মেয়েরা সচরাচর এই ধরনের ব্যবহার করে থাকে কসমেটিক্স। এই লিপস্টিক, কালির দোয়াত, কালির যে পাত্র, সেই কালির পাত্র এখানে পাওয়া গেছে, কুকুরের পায়ের ছাপ পাওয়া গেছে, বিভিন্ন অলংকার পাওয়া গেছে, বিভিন্ন ধরনের অলংকার এখানে কিন্তু চানহুদারোতে পাওয়া যাচ্ছে। মানে মেয়েদের সাজসজ্জার একটা অন্যতম জায়গা বা প্রত্নক্ষেত্র হরপ্পা সভ্যতাতে যেখানে বেশি পাওয়া গেছে, তার নাম হচ্ছে, আমরা চোখ বন্ধ করে করতে পারবো, চানহুদারো। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর একটা এখানে যেটি প্রশ্ন দেয়, এটাকে স্টার মার্ক করতে হবে, এই দুর্গ কোনো ছিল না। চানহুদারো সিন্ধু সভ্যতার এমন একটি প্রত্নস্থল যেখানে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না। দুর্গ বা সিটাডেল কি? দুর্গ বা সিটাডেলে আমরা দেখেছিলাম যে এখানে শাসক শ্রেণীর বা যারা উচ্চবর্গীয় শ্রেণী, তাদের মধ্যে একটা তোমার কি বলে এই সিটাডেল এলাকাতে থাকতো।
কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এই দুর্গ বা সিটাডেল এখানে কিন্তু নয়। মহেঞ্জোদারো সিনেমাতে কিন্তু দেখিয়েছে, দেখো মহেঞ্জোদারো সিনেমাতে সিটাডেল ছিল, সেখানে ওই রানীর সাথে যখন দেখা করতে যাচ্ছে তার অনেক প্রসিডিওর আছে, সাধারণ মানুষ ওখানে যেতে পারে না। ঠিক আছে, তাহলে চানহুদারোতে এই দুর্গ কেন্দ্রিক এলাকা ছিল না, দুর্গ ছিল না। আমি আরো মনে রাখার কৌশল বলি, চানহুদারো যে কথাটি, দেখো চান সচরাচর আমরা একেবারে সমতল ভূভাগে করি, যেখানে মানে একটু জল বা এ থাকে, তাহলে সমতল এলাকাতে থাকে, উঁচু জায়গাতে খুব কম থাকে, থাকে না বলা ভুল, কম থাকে। তাই দুর্গ হচ্ছে উঁচু জায়গা, তাই উঁচু জায়গার নিদর্শন এখানে থাকবে না। ঠিক আছে, তাই এখানে এটা প্রশ্ন দেয়, খুবই প্রশ্ন দেয়, একমাত্র সিটাডেল ছিল না কোন জায়গাতে, সেটি হচ্ছে চানহুদারো সভ্যতা, চানহুদারো অঞ্চল বা প্রত্নক্ষেত্র। এই সভ্যতা কথাটা কাটো, এগুলা সভ্যতাটা একটু পিপিটিতে ভুল এসে গেছে। আবার এখানে একটা দেখো স্পেলিং মিস্টেক আছে, সুতকাজেন্দর, সুতকা দন্তেশ্বয় হর্ষৌ খণ্ডেত্ব কয়ে আকার বর্গের্য একার দন্তন্বয় দ র। সভ্যতা কথাগুলোকে কাটো। এই সুতকাজেন্দর এটাতেও সে একই এসছে, সুতকাজেন্দর এর আবিষ্কারক কে হচ্ছে না আরেলস্টাইন, এর আবিষ্কারক হচ্ছে কে না আরেলস্টাইন। আচ্ছা, এর সাল কত না 1928 সাল, 1928 সালে এই সুতকাজেন্দর নামক প্রত্নক্ষেত্রটা আবিষ্কৃত হচ্ছে। অবস্থান কোথায় না দোস্ত নদী, দন্তেশ্বয় তো দোস্ত নদীর তীরে মাকরান উপকূলের বালুচিস্তান, মাকরান উপকূল যেটা বালুচিস্তানে অবস্থিত। তাহলে দোস্ত নদী, এটাকে আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, সুতকাজেন্দর দোস্ত নদীর তীরে মাকরান উপকূলে বালুচিস্তান। প্রত্নতাত্ত্বিক উপাদান কি কি পাওয়া যাচ্ছে, তামার কুঠার, নরকঙ্কাল, পাখির ছাবি বাসন, উপকূলীয় বাণিজ্য কেন্দ্র। আমি আসছি, সুতকাজেন্দর কি না সুতকাজেন্দর দোস্ত নদীর তীরে প্রত্নতাত্ত্বিক উপাদান কি, তামার কুঠার, নরকঙ্কাল, পাখির ছাবিওয়ালা হয়ে গেছে, এটা ছবিওয়ালা বাসন হবে, মানে বাসনের মধ্যে বাসন আসবাবপত্র যেগুলো আমরা খাবারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেই এতে পাখির বিভিন্ন ছবি থাকতো, এই ধরনের বাসন ওখানে পাওয়া গেছে। উপকূলীয় বাণিজ্য কেন্দ্র এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের যে বাণিজ্য কেন্দ্র, যদি আমি বলি লোথাল একটা বাণিজ্য কেন্দ্রের নাম এক্ষুনি আমরা পড়বো, সেই ধরনের কয়েকটা বাণিজ্য কেন্দ্রের মানে আবিষ্কার এখানে পাওয়া গেছে বা প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে আমরা পেয়েছি। তাহলে সুতকাজেন্দর সম্পর্কে আমরা কি কি জানলাম না, এই সভ্যতাটার আবিষ্কারক হচ্ছেন আরেলস্টাইন, সাল হচ্ছে 1928, অবস্থান হচ্ছে দোস্ত নদীর তীরে মাকরান উপকূল যেটা বালুচিস্তানে অবস্থিত, এবং এখানে কয়েকটা প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যাচ্ছে, তামার কুঠার, নরকঙ্কাল, পাখির ছবিওয়ালা বাসন, উপকূলীয় বাণিজ্য কেন্দ্র। আমি নেক্সট স্লাইডে যাই, বোঝা যাচ্ছে? আমি নেক্সট স্লাইডে যাই তাহলে, বোঝা যাচ্ছে কিনা একটু মেসেজ করো। কালীবঙ্গান, এই সভ্যতাটাও কাটো। কালীবঙ্গান একটা প্রত্নক্ষেত্র, এই কালীবঙ্গান প্রত্নক্ষেত্রটা যেটি কি এই কালীবঙ্গান প্রত্নক্ষেত্রটা কি দেখা যাচ্ছে, কালীবঙ্গান কথার অর্থ কালো চুড়ি বা কৃষ্ণ চুড়ি। হ্যাঁ, এই কালীবঙ্গান এর আবিষ্কারক কোথায়, আবিষ্কারক কে না বিবি লাল, বিবি লাল, সালটা হচ্ছে 1953 সাল, 1953 সাল। কালীবঙ্গানটা কোথায় অবস্থিত না রাজস্থান, আমরা উত্তর রাজস্থান লিখেছি, কালীবঙ্গান রাজস্থান, সুন্দর একটা মেলবন্ধন আছে দেখো, কালীবঙ্গান তার সাথে মানে শুনতেও একটা ছন্দ মিলে যাচ্ছে রাজস্থান। এই কালীবঙ্গান অবস্থানটা কোথায়, রাজস্থানে, গঙ্গানগর জেলার ঘরঘরার নদীতে, ঘরঘরা নদীর দক্ষিণ তটে এখানে লেখা আছে, কিন্তু ঘরঘরা নদীর তীরে। তাহলে কালীবঙ্গানটা কোথায় আমরা জানবো না, কালীবঙ্গানটা হচ্ছে রাজস্থানের ঘরঘরা নদীর তীরে, বেসিক কনসেপ্ট, রাজস্থানের ঘরঘরা নদীর তীরে এই কালীবঙ্গান প্রত্নক্ষেত্রটা আমরা পেয়েছি। এবার এখানে কি কি প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গেছে, প্রথমত এখানে লাঙ্গল, এটা মনে রাখতে হবে, লাঙ্গল, দেখো এখানে দেখবে হাতির দাঁতের চিরুনি, আইভরি যেটাকে বলা হয়, ইংরেজিতেও যখন প্রশ্ন তোমাদের আসে তখন
আইভরি এইভাবে লেখা থাকবে। আয়তকার কবর, আয়তকার কবর বলতে বুঝতে পারছো, উটের হাড়, এখানে খুব এখান থেকে এই কয়েকটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন পাবেই পাবে। আয়তকার কবর, লাঙল কোথায় পাওয়া গেছে, এই ধরনের প্রশ্ন দেয়। হাতির দাঁতের চিরুনি, উটের হাড়, ইটের তৈরি সমাধি, সমাধিকে ইট দিয়ে চারিদিকে বাঁধাই করে দেওয়া হচ্ছে, মানে একটা মডার্নিটির একটা ভাব এই কালীবঙ্গানে কিন্তু পাওয়া যাচ্ছে। জিপসাম পাথরের ব্যবহার, কাঠের ঠেলা গাড়ি, অগ্নিবেদী, মানে যেটাকে বলা হয় ওই আগুনের যে বেদি বা ওই যজ্ঞক্ষেত্র যদি বলি, অনেক ভাবে এটাকে ব্যাখ্যা করা হয় বইতে। তো এটা মনে রাখবে যে আগুনের একটা বেদি, এটা বেসিক কনসেপ্ট হচ্ছে এই কথা, যেটি কোথায় পাওয়া যাচ্ছে না, কালীবঙ্গানে। তাহলে আমরা কি কি জানলাম এখানে? কালীবঙ্গান হচ্ছে, যার আবিষ্কারক হচ্ছেন বিবি লাল, সাল হচ্ছে 1953, অবস্থান হচ্ছে উত্তর রাজস্থানের গঙ্গানগর জেলার ঘরঘরার দক্ষিণ তটে, এবং প্রত্নতাত্ত্বিক উপাদান হচ্ছে আয়তকার কবর, কাঠের লাঙল, হাতির দাঁতের চিরুনি, উটের হাড়, ইটের তৈরি সমাধি, জিপসাম পাথরের ব্যবহার, কাঠের ঠেলাগাড়ি, অগ্নিবেদী। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। লোথাল, এই স্পেলিংটা একটু ভুল আছে, লোথাল, লয়ে ওকার থয় আকার লো, লোথাল। সভ্যতা কাটো, লোথাল বানানটাকে ঠিক করো, সভ্যতা কেটে দাও, এটাকে লোথাল প্রত্নক্ষেত্র। এর এ হচ্ছেন কে, আবিষ্কারক হচ্ছেন এস আর রাও। এই লোথাল হচ্ছে একমাত্র কিন্তু বাণিজ্য কেন্দ্র বা সিন্ধু সভ্যতাতে, এবং সবচেয়ে প্রাচীন একটা প্রত্নস্থল। আমরা জানি যে এখান থেকে প্রচুর প্রশ্ন, এই প্রশ্নটাকেই চুজ করে বিভিন্ন পরীক্ষাতে তোমরা পাবে যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার একমাত্র প্রত্নস্থলের নাম কি। তোমরা নির্দ্বিধায় বলতে পারবে লোথাল, এই জায়গাটা, যার আবিষ্কারক হচ্ছেন এস আর রাও, এবং সাল হচ্ছে 1954 সাল, 1954 এটি আবিষ্কার হচ্ছে। এর অবস্থানটা কোথায় না, ভোগাবর নদীর তীরে, সারাঙ্গা জেলা, আমেদাবাদ বা আহমেদাবাদ, গুজরাট যেটাকে বলা হচ্ছে। ভোগাবর নদী বেসিক্যালি গুজরাটেই অবস্থিত। এই ভোগাবর নদীর তীরে সারাঙ্গা জেলা, আহমেদাবাদ বা গুজরাট আমরা লিখতে পারি। তাহলে লোথালটা কোথায় অবস্থিত, গুজরাট। আর কালীবঙ্গানটা আমরা কিন্তু কোথায় জানলাম না, রাজস্থান। এবার কালীবঙ্গানের ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম বলতো, কালীবঙ্গান কোন নদীর তীরে, আমি বললাম এক্ষুনি, কালীবঙ্গান কোন নদীর তীরে বললাম, একটু টাইপ করো। এবারে লোথালটা আমরা জানছি যে ভোগাবর নদীর তীরে এই লোথাল কিন্তু অবস্থিত। এবার এই প্রত্নতাত্ত্বিক উপাদান কি কি পাওয়া যাচ্ছে, বিশ্বের প্রথম বন্দর, যেটা আমি বলছিলাম যে বিশ্বের সবচেয়ে প্রাচীন বন্দর বা প্রথম বন্দর হচ্ছে এই লোথাল, যেটি সিন্ধু সভ্যতার অন্তর্গত গুজরাটে ঘরঘরা ভোগাবর নদীর তীরে আহমেদাবাদ এলাকাতে অবস্থিত। এবং এখানে কি পাওয়া গেছে, রঙিন পাত্র পাওয়া গেছে, দাবা খেলার প্রচলন ছিল। তাহলে বুঝতেই পারছো এই জায়গাটা যথেষ্ট উন্নত ছিল, দাবা খেলছে যেখানকার মানুষ। দাবারা তো আর আমাদের মতো মূর্খরা খেলে না, দাবারা তো, দাবা খেলাটা সচরাচর কি হয়, মানে যারা বুদ্ধিমান একটু তাদের তাদের খেলা, এটা উচ্চবর্গীয়দের খেলা। হ্যাঁ, এবং সতীদাহের প্রমাণ, সতীদাহ প্রথার একটা যে চিহ্ন সেখানে পাওয়া গেছিল, সতীদাহের প্রমাণ, জোড়া সমাধি, যেটা আমরা জোড়া কবর কিন্তু পেলাম অন্য একটা জায়গাতে, এখানে কিন্তু জোড়া সমাধি পাওয়া যাচ্ছে, সমাধি করা আছে। ধান চাষ, এই লোথালে কিন্তু ধান চাষ চলে আসছে, ঠিক আছে। ঢেঁকি, যেটা আমরা গ্রামাঞ্চলে প্রত্যেকেই জানি, এই ঢেঁকি দিয়ে চাল ভাঙানো হতো, ধান কুটে চিড়া তৈরি করা হতো, বিভিন্ন ধরনের হতো, আমরা গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা জানি। তাহলে লোথাল সম্পর্কে কি কি জানলাম, যে এর আবিষ্কারক হচ্ছেন এস আর রাও, সাল হচ্ছেন 1954 সাল, অবস্থান হচ্ছে ভোগাবর নদীর তীরে সারাঙ্গা জেলা, যেটি গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে এটা আমাদেরকে জানতে হবে, এটি প্রাচীনতম বন্দর, রঙিন পাত্র পাওয়া গেছে, দাবা খেলার প্রচলন এখানে ছিল, সতীদাহের প্রমাণ পাওয়া গেছে, জোড়া সমাধি পাওয়া গেছে, ধান চাষের প্রচলন এখানে দেখা গেছে, এবং ঢেঁকির প্রচলন। নেক্সট স্লাইডে যাই। রংপুর সভ্যতা, সভ্যতা কথাটা কাটো, আমি
সভ্যতা বারবার আউড়ে ফেলছি। রংপুর, এই প্রত্ন কেন্দ্রটা কি দেখা যাচ্ছে, এর আবিষ্কারক হচ্ছেন এম এস বৎস, হবে বংশ হয়ে গেছে এটা, এম এস বৎস, ব খণ্ডেত্ব দন্তেস্ব। এই রংপুর নামক জায়গাটা এম এস বৎস আবিষ্কার করছেন 1931 সালে, 1931, 1931 সালে এটি আবিষ্কার হচ্ছে। কোথায় না, গুজরাটের মাহের নদীর তীরে এই রংপুরটার অবস্থান। তাহলে এখানে কি কি পাওয়া গেছে দেখো, বেসিক্যালি রংপুরটা যেটার জন্য প্রশ্নটা দেবে, হয়তো আবিষ্কারক দিতে পারে, বা এই প্রত্নতাত্ত্বিক ধানের তুষ বা ধান নিয়ে যদি কিছু বলে, যদি আমাদের লোথাল না থাকে, বা যদি লোথাল থাকে উইথ রংপুর থাকে, তবে আমরা চোখ কান বন্ধ করে রংপুর করব। এবারে যদি রংপুর না থাকে, তাহলে যদি লোথাল থাকে, তখন আমরা ধানের সাথে রিলেটেড লোথালকে অ্যান্সার করব। তাহলে ধান, এই ব্যাপারটা আমাদেরকে মনে রাখতে হবে। রংপুর নামক জায়গাটাতে এই ধানের তুষ বা 6 প্রকার বাসন, বিভিন্ন বাসন এখানে পাওয়া গেছে। এগুলো এত ডিটেলস আসে না, এই ধানটাকে নিয়েই প্রশ্নটা দেয়। আমরা তাহলে আবিষ্কারকটার নাম কি জানলাম, এম এস বৎস, সাল হচ্ছে 1931। নেক্সটে যাই, কোট দিজি। এই কোট দিজি নামক জায়গাটা, এটির আবিষ্কারক হচ্ছেন ফজল আহমেদ খান। এটা আমরা ইসলামিক, দেখো কোট দিজি বা কোঝিকোট, কালিকোট, এই টাইপের সাথে আমরা দক্ষিণ ভারতের সাথে মনে রাখতে পারি, কোট দিজি কোট। এবার ফজল আহমেদ খান হচ্ছেন এর আবিষ্কারক, সাল হচ্ছে 1955 সাল, অবস্থান হচ্ছে সিন্ধু প্রদেশ বা সিন্ধ প্রদেশ, এটাকে সিন্ধু প্রদেশ হিসেবেই লেখো। প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে এখানে কি কি পাওয়া গেছে, ষাঁড়ের প্রতিকৃতি, ষাঁড়ের প্রতিকৃতি বা যেটাকে বলা হয় ডেমি। আমরা শপিং মলে গেলে যে একটা মানুষের প্রতিকৃতি করে তার পোশাক পরিয়ে দেওয়া থাকে, সেরকম ষাঁড়ের প্রতিকৃতি এখানে পাওয়া গেছে। কাঁচা ইটের মেঝে, কাঁচা ইট, পোড়ানো ইট নয়, কাঁচা ইটের মেঝে। আমরা যে উঠান বা মেঝে বানাই, সেই মেঝেগুলো তৈরি হতো কাঁচা ইট দিয়ে। পাথরের তীরের মাথা, এটার কথাটার অর্থ কি, তীরের যে ফলাটা, তীর দেখেছো তো, তীর ধনুক, সেই তীরের ফলাটা, সামনের অংশটা, সূচালো যে অংশটা থাকতো, সেই সূচালো অংশটা তোমার পাথর দিয়ে তৈরি হতো। খেয়াল করে দেখো, পাথরকে সূচালো ভাবে তীর তৈরি করে। আজকের দিনে আমরা জেনারেলি কি দেখেছি, লোহা দিয়েই, পিতল দিয়েই এই ধরনের তীর তৈরি হয়। চাকায় নির্মিত রঙিন মৃৎপাত্র, চাকা, বিভিন্ন চাকার আবিষ্কার বা চাকার প্রচলন এই জায়গাতে পাওয়া গেছে। এটা চাকায় নির্মিত কথাটা হবে না, চাকার শুধু মনে রাখো যে চাকা। এবারে রঙিন মৃৎপাত্র, মাটির যে পাত্রগুলা এখানে পাওয়া গেছে সেগুলা রঙিন। তাহলে কোট দিজি সম্পর্কে আমরা কি জানলাম, এর আবিষ্কারক হচ্ছেন ফজল আহমেদ খান, সাল হচ্ছে 1955 সাল, এর অবস্থান হচ্ছে সিন্ধু প্রদেশে, এবং প্রত্নতাত্ত্বিক উপাদানে আমরা কি কি পাচ্ছি, ষাঁড়ের প্রতিকৃতি, কাঁচা ইটের মেঝে, তীরের ফলাগুলা পাথর দিয়ে তৈরি, এবং চাকা পাওয়া গেছে এখানে, রঙিন মৃৎপাত্র পাওয়া গেছে। এই হিস্টোরিক্যাল এভিডেন্স গুলো কিন্তু মনে রাখতে হবে, বা এগুলোকে খাতায় লিখে রাখো সুন্দর করে, তাহলে দেখবে হরপ্পার থেকে যা যা প্রশ্ন আসছে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নই কিন্তু পেয়ে যাবে। দুটো ক্লাসের মধ্যে হরপ্পার সুন্দর করে তোমাদের করে দেওয়া রয়েছে। বানোয়ালি, এই বানোয়ালি জায়গাটাতে এটা বয়াকার লো হয়ে গেছে, এটা বয়াকার দন্তেন্ন হবে, বানওয়ালি, বয়াকার দন্তেন্ন, বানওয়ালি। এর আবিষ্কারক হচ্ছেন আর ডি বিস্ট, অনেক বইতে থাকে আর সি বিস্ট এই ধরনের, আমরা কিন্তু এটা পুরো নাম হচ্ছে আর ডি বিস্ট। এই যে আর ডি বিস্ট, ইনি কত সালে আবিষ্কার করছেন, 1973। এটিও কিন্তু ঘরঘরা বা সরস্বতী নদীর তীরে অবস্থিত। এই ঘরঘরা নদীর তীরে আমরা পূর্ববর্তী কালীবঙ্গানকে দেখলাম। এবং প্রত্নতাত্ত্বিক উপাদান এখানে কি কি পাওয়া যাচ্ছে, মাটির লাঙলের খেলনা, শস্য বীজ, বালি, মানে বিভিন্ন ধরনের বালি যেটা নদীতে পাওয়া যায়, এখানে কিন্তু এই বালির বিভিন্ন স্তূপ, বিভিন্ন বালির ক্ষেত্র এখানে কিন্তু পাওয়া গেছে।
আরেকটা জিনিস, কোনো নর্দমা ছিল না, কোনো নর্দমা ছিল না, ড্রেনেজ সিস্টেম যেটাকে বলা হয় এখানে কিন্তু ছিল না। কোথায় না, বানওয়ালিতে। তাহলে মাটির লাঙলের খেলনা, মাটির লাঙল, এমনি লাঙল কোথায় পাওয়া যাচ্ছে, কালীবঙ্গানে। কিন্তু মাটির লাঙল বা খেলনা জাতীয়, খেলনা এইটাকে মনে রাখবে, খেলনার প্রচলনটা বা শস্য বীজ, বিভিন্ন শস্য বীজ, আমরা যদি বলি ধান, গম, তুলা, এই জায়গাতে কিন্তু পাওয়া গেছে, যেটা হচ্ছে বানওয়ালি। এই বানওয়ালিতে শস্য বীজ, খেলনা এবং বালি, মাটির লাঙলের খেলনা, এই ধরনের প্রত্ন উপাদান পাওয়া গেছে, এবং এখানে কোনো নর্দমা ছিল না। নেক্সট স্লাইডে যাই। সুরকোড্ডা, সুরকোড্ডা এই জায়গাটা, সুরকোড্ডা কি না, এর আবিষ্কারক হচ্ছেন জে পি যোশী, সাল 1964, এর আবিষ্কার হচ্ছে 1964-এ। অবস্থানটা হচ্ছে গুজরাটের কচ্ছ সমভূমিতে, লুনি নদীর তীরে, গুজরাটের কচ্ছ সমভূমিতে লুনি নদীর তীরে, যেটি আমরা জানি একটি অন্তর্বাহিনী নদী। এই লুনি নদীর তীরে গুজরাটের কচ্ছ সমভূমিতে সুরকোড্ডা নামক এটা প্রত্নস্থলটা বা সিন্ধু সভ্যতার প্রত্নক্ষেত্রটা পাওয়া গেছিল। আচ্ছা, এর প্রত্নতাত্ত্বিক উপাদান কি? এখানে ঘোড়ার হাড় পাওয়া গেছে, সৈন্যের চিহ্ন পাওয়া গেছে, সমাধি গৃহ পাওয়া গেছে, সমাধি করার জন্য যে ঘর ঘর বানিয়ে রাখা হতো, এবং ঘোড়ার হাড় এখানে পাওয়া গেছে, সৈন্যবাহিনীর নানান চিহ্ন এখানে পাওয়া গেছে, সমাধি গৃহ সমাধি গৃহ এখানে পাওয়া গেছে। নেক্সট স্লাইডে যাই। রোপার, এই রোপার, আবার এই রোপারটা আবিষ্কারক কে? বিবি লাল। এই বিবি লালের নামের সাথে আমরা পূর্বে পেয়েছি। আচ্ছা, সাল কত? 1950, 1950 সাল। অবস্থান হচ্ছে পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে, পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে এই রোপার সভ্যতাটার আবিষ্কার হচ্ছে। এবং প্রত্নতাত্ত্বিক উপাদান কি? কুকুরের সমাধি ডিম্বাকৃতি। দেখো, জোড়া সমাধি, এ সমাধি, অনেক কিছু আমরা পেলাম, কিন্তু এখানে ডিম্বাকৃতি সমাধি, এবং যেটা কুকুরের, হ্যাঁ, কুকুরের সমাধিগুলা ডিম্বাকৃতি। এবং কবরস্থান, দেখো কুকুরের সাথে তুলনা আসছে বা কুকুরের ব্যবহার আসছে, সমাধি ডিম্বাকৃতি, কবরস্থান, এগুলো আমরা এই রোপার নামক জায়গাটায় পাবো। তামার কুঠার, কুঠারটা তামার পাওয়া গেছে এখানে। তাহলে রোপার থেকে আমরা কি কি পাচ্ছি? কুকুরের সমাধি, ডিম্বাকৃতি কবরস্থান, এখানে এটা হবে কুকুরের সমাধি, ডিম্বাকৃতি কবরস্থান এবং তামার কুঠার। তাহলে আমরা কি কি জানছি রোপার সম্পর্কে? রোপারের আবিষ্কারক হচ্ছেন বিবি লাল, সাল হচ্ছে 1950, অবস্থান পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে, প্রত্নতাত্ত্বিক উপাদান হচ্ছে কুকুরের সমাধি, ডিম্বাকৃতি কবরস্থান এবং তামার কুঠার। আমরা এগোই ক্লাসটাকে। ধোলাভিরা, এই ধোলাভিরা নামক জায়গাটা কি না, ধোলাভিরা নামক সভ্যতাটা কে আবিষ্কার করছেন? জে পি যোশী, জে পি যোশী এই ধোলাভিরা নামক জায়গাটা আবিষ্কার করছেন। সাল কত? 1967 থেকে 68, আমরা এটাকে ধরে নেব 1967। এটার স্পেসিফিক তথ্য পাওয়া যায়নি, তাই 68 অব্দি এই সভ্যতাটা আবিষ্কার হয়েছিল বলে আমরা পাচ্ছি। তাহলে আমরা 1967ই মনে রাখবো। অবস্থান হচ্ছে এও লুনি নদীর তীরে অবস্থান করছে ধোলাভিরা নামক জায়গাটা। এই ধোলাভিরাতে দেখো, ধোলাতে ধোয়া হয়, ধোলাতে, ধোলা মানে কি? ধলাই করা, ধুইয়ে দেওয়া, যদি আমরা আমাদের বাংলা ভাষাটাকে ভেঙে করি, এই ধলাতে ধুইয়ে দেওয়া হয়। জল নিকাশি ব্যবস্থা, কি ধুয়ে যায়? জল নিকাশি ব্যবস্থা, ধুয়ে চলে যায় সবকিছু, ধলাতে ধুয়ে যায়, ধুইয়ে দেওয়া হয়। হ্যাঁ, এই ভাষাটার সাথে একটু টার্ন করবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। জল নিকাশি ব্যবস্থা এখানে খুব ভালো ছিল। স্টেডিয়াম, খেলাধুলার, খেলাতে কি হয়? ধলাই করা হয়, পেটাই করা হয়, এরকম কথা বলি। তাই স্টেডিয়াম, আমি বিভিন্ন তথ্যগুলাকে এইভাবেই নিয়েছি যাতে মনে রাখতে সুবিধা হয়। সুনামি, পাথরের তৈরি দুর্গ, এগুলা কিন্তু এখানে পাওয়া গেছে ধোলাভিরা নামক প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোতে। তাহলে জল নিকাশি ব্যবস্থা, স্টেডিয়াম, সুনামি, পাথরের তৈরি দুর্গ এখানে পাওয়া যাচ্ছে। আবিষ্কারক হচ্ছেন কে না, জে পি যোশী। আমরি, এই আমরি নামক জায়গাটা,
এটির আবিষ্কারক হচ্ছেন ননী গোপাল মজুমদার। এই ননী গোপাল মজুমদার, যেটা আমরা চানহুদারোতে পেয়েছিলাম এই ব্যক্তিকে, এখানে এর সাল কিন্তু 1935, 1935। এটা গুরুত্বপূর্ণ সাল ভারতের ইতিহাসে, 1935। ক্যালকাটাতে মেডিকেল কলেজ হয়েছে, খুব পরীক্ষাতে দেয়। আমরা এই রিলেটেড সালগুলোও বললে ক্লাসের মধ্যে ভালো হতো। ঠিক আছে, আমি পরে ক্লাস থেকে ওটা দেখবো যে কোনো তথ্যের সঙ্গে জড়িয়ে থাকা অন্য তথ্যকেও যদি প্যাচ আপ করে বলা যায়, সেটা কি সুবিধা হবে মনে রাখতে? ক্লাসগুলো শুনতে শুনতেই তো তোমরা মনে রাখতে পারবে। যদি সেরকম বলো তাহলে আমি সেই অনুযায়ী ক্লাসটাকে কন্টিনিউ করব নেক্সট ক্লাস থেকে। ধরো কোনো একটা সাল পাচ্ছি, সেই সালের সাথে জড়িয়ে আছে কোনো কিছু, ইতিহাসটাকে তো এইভাবেই মনে রাখতে হবে। যদি তোমরা বলো তাহলে আমি নেক্সট ক্লাস থেকে ওইরকমই ওটাকে করব। তোমরা মেসেজে লেখো, আমি ক্লাসটা কন্টিনিউ করি। অবস্থান হচ্ছে কি না, এই আমরি নামক জায়গাটার অবস্থান হচ্ছে সিন্ধু নদীর তীরে, যেটা পাকিস্তানে অবস্থিত। সিন্ধু নদীর তীরে পাকিস্তান নামক জায়গাতে। এবং প্রত্নতাত্ত্বিক এভিডেন্স কি পাওয়া যাচ্ছে এখানে না, ভারতীয় লিখেছেন সপ্তাহের ছবিযুক্ত না, আচ্ছা এটা স্কিপ করো, আমি বলছি। কৃষ্ণসার হরিণ, কৃষ্ণসার হরিণটা কৃষ্ণসার হরিণটা এখানে কিন্তু এই এতে পাওয়া যাচ্ছে বেসিক্যালি। দাঁড়াও, আমি তোমাদের এভিডেন্সটা এটা বলছি। কি বলছিলাম? আমরি, ও আমি সেজন্য এটা, এটা ভারতীয় গন্ডারের ছবিযুক্ত সিলমোহর, গন্ডার, ভারতীয় গন্ডারের ছবিযুক্ত সিলমোহর এবং কৃষ্ণসার হরিণ। তাহলে এখান থেকে একটা মনে রাখার কৌশল, এখান এই টপিকটা থেকে বা এই জায়গাটা থেকে প্রশ্ন দেয়। যেমন ধরো পশু, গন্ডার একটা পশু, হরিণ একটা পশু। এটা জন্তুদের প্রচলনটা কোথায় পাওয়া যাচ্ছে? আমরি, এটা মনে রাখতে হবে। দেখো ভারতীয় গন্ডারের ছবিযুক্ত সিলমোহর, আমি ছেড়েই দিলাম সিলমোহর টিলমোহর কথা, এটাকে গন্ডার ভাবো, এটা গন্ডার হবে তথ্যটা, এটা চেঞ্জ করবে। আর কৃষ্ণসার হরিণ, কৃষ্ণসার ছেড়ে দাও, আমি হরিণকে ধরলাম। তাহলে এই পশু পশুর প্রচলনটা বা পশুর প্রত্নতাত্ত্বিক উপাদানটা পেয়েছি আমরা আমরি নামক জায়গাতে। নেক্সট স্লাইডে যাই। আলমগীরপুর, এই আলমগীরপুর নামক জায়গা, এর আবিষ্কারক হচ্ছেন ওয়াই ডি শর্মা। এই কমাটা হবে না, এটা ডট হবে। ওয়াই ডি শর্মা, ওয়াই ডি শর্মা, সালটা হচ্ছে 1958, 1958 সাল। এই 1958, এবং এর অবস্থান হচ্ছে উত্তরপ্রদেশের মিরাটে হিন্দল নদীর তীরে। এই যে 1958, এই সালটা কিসের সাথে সম্পর্কযুক্ত জানো? এটা আমাদের কিন্তু একটা ভালো দিন চলে এসছে সেই সময়, 1958 ভারতীয়দের হিসাবে আমি যদি বলি, কারণ আমরা 1947-এ স্বাধীনতা পেয়ে গেছি। কিন্তু এই সময় পর্বটাতে 1958-এ আমরা কিন্তু কি বলবো, ওই দেশভাগ জনিত সমস্যায় জর্জরিত, দেশীয় রাজ্যগুলোকে অন্তর্ভুক্তিকরণের সমস্যায় আমরা জর্জরিত হয়ে আছি। বল্লভভাই প্যাটেল, যাকে আমরা লৌহ মানব হিসেবে জানি, তার ঘাম ছুটে যাচ্ছে পুরো সবকে একত্রিত করতে। 562টা 565টা কোনো কোনো বইতে বলছে যে দেশীয় রাজ্য ছিল। এই দেশীয় রাজ্যগুলোকে ভারতের মধ্যে অন্তর্ভুক্তিকরণের একটা সাল আমরা এই পর্বটাকে যদি ধরি 1947 টু 64, এতটা বছর লেগে গেছে, অনেক কিছু। তাই 1958টা ওই সালের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, অবস্থান হচ্ছে উত্তরপ্রদেশের মিরাটে হিন্দল নদীর তীরে, উত্তরপ্রদেশের মিরাটে। এরপরে আমি তোমাদের, যেহেতু তোমরা গল্প শুনতে ভালোবাসছো বলছো, খুব ভালো হয় হোম স্যার, ঠিক আছে, আমি পরের ক্লাস থেকে তোমাদেরকে এগুলা, তোমরা যদি খাতা কলম লিখে রাখো, পাশে রাখো ক্লাস শুনতে শুনতে, তাহলে দেখবে অনেক তথ্য আমি এমনি এক্সট্রা তোমাদের বলতে পারবো, যেটা তোমরা নোট ডাউন করলে অনেক কিছু ইজিলি তোমাদের রেডি হয়ে যাবে। প্রত্নতাত্ত্বিক উপাদান, এই প্রত্নতাত্ত্বিক উপাদানে এখানে কি কি পাওয়া যাচ্ছে? সভ্যতার পূর্ব দিকে নালাতে বন্দরের ছাপ, চঙাকৃতি। হ্যাঁ, এটা তথ্যটাকে একটু গন্ডগোলে করে দিয়েছে, দাঁড়াও আমি বলছি। হ্যাঁ, বন্দর পাওয়া গেছে এই জায়গাতে, বন্দরের ছাপ বা চঙাকৃতি, মানে তোমার কি বলে ওটাকে,
বিভিন্ন যে নালা, ওগুলাকে চং আকৃতির একটা হয়েছে আলমগীরপুরে, এটার অতটা গুরুত্বপূর্ণ নয়। এরপরে বালাকোট, বালাকোটের সম্পর্কে আমরা কি জানছি, জেপি যোশী, এটা 1963 সালে আবিষ্কার হচ্ছে। কোথায় না পাকিস্তানের করাচির লাসবেলা অঞ্চলে, লাসবেলা একটা ওয়ার্ড, লাসবেলা অঞ্চলে সিন্ধু উপকূলে। তাহলে পাকিস্তানের করাচির লাসবেলা অঞ্চলে সিন্ধু উপকূলে এর আবিষ্কার হচ্ছে। প্রত্নতাত্ত্বিক উপাদান কি, হরপ্পা সভ্যতা ও হরপ্পার আগে এর অস্তিত্ব ছিল। সব থেকে গুরুত্বপূর্ণ এভিডেন্স যে হরপ্পা সভ্যতা এবং হরপ্পা সভ্যতার আগে এই বালাকোট নামক জায়গাটার অস্তিত্ব ছিল। ভেবে দেখো যে তাহলে এর প্রাচীনত্ব আরো বেশি হওয়া উচিত, তাই না? কিন্তু আমরা যেহেতু এটা হরপ্পা সভ্যতার আঙ্গিকে নিয়েছি, তাই এর এভিডেন্স হিসেবে আমরা এটাকে রাখবো। পাথরের জার, জার বলতে আমরা যেটা আজকের দিনে কাঁচের পাত্র হিসেবে রাখি, এরকমের পাথরের জার পাওয়া গেছে। পুঁথির জিনিস, বিভিন্ন পুঁথির জিনিস এই সময় পাওয়া গেছে। এবারে নেক্সট স্লাইডে যাই। মান্ডা, মান্ডা সব থেকে উপরে। আমরা হরপ্পা সভ্যতার চিত্রটা যেখানে করেছিলাম দেখেছো গত ক্লাসে। জেপি যোশী, সাল হচ্ছে 1975 এর অবস্থান কি না জম্মুর আগপুরের চিনার নদীর তীরে, এই চিনার নদীর তীরে এর অবস্থান হচ্ছে মান্ডা। এবং প্রত্নতাত্ত্বিক উপাদান হচ্ছে নালার ছাপ, নালা, বিভিন্ন নালার ছাপ পাওয়া গেছে, যে এখানে ধরো জল করা হতো বা বিভিন্ন ধরনের কৃষি ক্ষেত্রে নালা যেগুলো ব্যবহার করা হয় এটা। তাহলে মেনলি আমরা এখানে যে যে জায়গাগুলোকে নোট করব, মান্ডা আমাদের লাগবে না বেশি, একটু বলে দিই, বালাকোট আমাদের লাগবে না। বালাকোটে শুধু মনে রাখতে হবে হরপ্পা এবং হরপ্পা সভ্যতার আগে একটাই মাত্র কেন্দ্রস্থল ছিল, সেটা কি না বালাকোট। এই তথ্যটা মনে রাখলেই হবে। আলমগীরপুরও তো আসে না পরীক্ষাতে। আমরিটা আছে, যেটি আমাদের এই যে গন্ডার আর হরিণ, এই দুটো জন্তু কোথায় পাওয়া গেছে, হরিণ স্যার, কৃষ্ণ স্যার, এগুলা হরিণ পাওয়া আর গন্ডার, এই জন্তুর নাম মানেই আমরা আমৃতে চলে যাব, আর কি লেখা আছে দেখার দরকার নেই। আচ্ছা, ধলাভিরাজ সম্পর্কে আমাদের এটা পুরো জানতে হবে। যে ধলাভিরা আমি বললাম, এটা মনে রাখার কৌশল হচ্ছে ধলা মানে ধুইয়ে দেওয়া, ঠিক আছে, ধলাই করা, এটা মাথায় রাখবে, ধলাই করা, পেটাই করা। প্রত্যেকটা জিনিসে দেখো জল নিকাশি, ধুয়ে চলে যায়। স্টেডিয়াম, খেলাতে ধলাই পিটাই হয়। সুনামি, একটা বিরাট আলোড়ন সৃষ্টি হয়, এই ধরনের ব্যাপারগুলো ধলাভিরাতে, তাই এটা মনে রাখতেই হবে। আচ্ছা, রোপার সম্পর্কে পাঞ্জাবের এর অবস্থানটা দেয়, পাঞ্জাবের শতদ্রু। হ্যাঁ, আচ্ছা, এবারে তোমার সুরকোড্ডার এই ঘোড়ার হাড়, এই এভিডেন্সটা দেয় একটা, এটা নোট ডাউন করো, সুরকোড্ডা ঘোড়ার হাড় কোথায় পাওয়া যায়, সুরকোড্ডা। আর এখান থেকে তেমন বেশি দেয় না। বানোয়ালি, বানোয়ালি তো আমি মনে রাখার কৌশল বললাম, যে এখানে খেলনা, শস্য বীজ, বালি, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, না এটাও আমাদের কোটদিজি অতটা বেশি দেয় না, কোটদিজি সম্পর্কে না। আচ্ছা, ধান, এই রংপুর জানতে হবে, ধানের চাষের প্রচলন প্রথম আসছে রংপুরে, এটা জানতে হবে। লোথাল সম্পর্কে জানতে হবে, এই বন্দরটা, বন্দর নিয়ে কোনো প্রশ্ন আসা মানেই চোখ কান বন্ধ করে লোথাল, কি নিয়ে আছে বন্দর, বিশ্বের প্রাচীন অমুক টুসুক, বড় বন্দর ছোট বন্দর যাই থাকুক, বন্দর পেয়ে গেছো মানেই লোথাল। আচ্ছা, এই এভিডেন্সটা এখান থেকে মনে রাখতে হবে। কালীবঙ্গান, কালীবঙ্গান কথার অর্থটা দেয় কালো চুড়ি, কৃষ্ণ চুড়ি, এটা। আর এর অবস্থান দেয় কালীবঙ্গান, রাজস্থান, মনে রাখার ভালো রয়েছে। আর লাঙ্গল, এই তিনটা, কালীবঙ্গান থেকে রাজস্থান জায়গা, লাঙ্গল হয়ে গেল। আচ্ছা, সুতকা জেন্দর থেকে সেরকম কোনো কিছু এতটা দেয় না, এর আবিষ্কারকটাকে মনে রাখবে, আর এল স্টেইন, সুতকা জেন্দরের, এটাই মনে রাখলে হবে। চানহুদারও তো আমি বললাম যে মেয়েরা চানের পরে মনে রাখার কৌশল, লিপস্টিক, বিভিন্ন মেয়েদের সাজ সরঞ্জাম, চানহুদ্র। আচ্ছা, মহেঞ্জোদারোতে আমাদেরকে সবকিছুই মনে রাখতে হবে, এখান থেকে কি দেবে বলা মুশকিল। আবিষ্কারক, সাল, অবস্থান, প্রত্নতাত্ত্বিক উপাদান, মহেঞ্জোদারো এবং হরপ্পা, এই দুটোর সবগুলা এভিডেন্সই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি নেক্সট ক্লাস থেকে, আশা করি তোমরা বুঝতে পারছো, আমি নেক্সট ক্লাস থেকে চেষ্টা করব তোমাদের যা যা তথ্য পাবো সেই তথ্য রিলেটেড হিস্টোরিক্যাল এভিডেন্স যা আছে
সেগুলাকে সে মডার্নে হতে পারে, মধ্যযুগে হতে পারে। যেহেতু আমরা কম্পিটিটিভ ক্লাস করছি, আমার মনে হয় সেটাতে তোমাদের সুবিধে হবে। আমি পরের ক্লাস থেকে ওটা কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। থ্যাংক ইউ সবাইকে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, 2 মিনিট সময় দিচ্ছি। ঠিক আছে, চলো।